নমস্কার, আমি ডাক্তার প্রকাশ মল্লিক। আমি ওয়ার্ল্ড ফেডারেশন হোমিওপ্যাথির আন্তর্জাতিক সভাপতি এবং কনসালটেন্ট সিনিয়র হোমিওপ্যাথ, এবং আমি দীর্ঘ 38 বছর ধরে চিকিৎসা করছি। আজকে একটা বিষয় নিয়ে কথা বলবো, সেটা হচ্ছে আমরা ওয়ার্ল্ড ফেডারেশন হোমিওপ্যাথির তরফ থেকে পশ্চিমবঙ্গ তথা ভারতবর্ষের বিভিন্ন প্রদেশে এবং ভারতের বাইরেও বাংলাদেশে, নেপালে আমরা কিন্তু বিভিন্ন জায়গায় সেমিনার করি, এবং আমরা পশ্চিমবঙ্গে স্কুল, কলেজ, ক্লাবে সেমিনার করি। অনেকে মনে করবেন এই সেমিনারের কি প্রয়োজনীয়তা আছে? আমি মনে করি সেমিনারের প্রচুর প্রয়োজনীয়তা আছে, এবং এটা স্বীকার করবেন এবং সমস্ত এলোপ্যাথি, হোমিওপ্যাথি, যে মেডিকেল সায়েন্স ইজ নট এ কমপ্লিট সায়েন্স, এবং সেই জন্যে আমাদের কিন্তু সতর্ক হতে হবে। এখনো এমন অনেক ইনক্রিবল ডিজিজ আছে যার কারণও জানা যায় না, সেই জন্য আমাদের প্র্যাকটিস অফ মেডিসিনে ইডিওপ্যাথিক কজ, দ্যাট ইজ আননোন কজ। এবং সেই দৃষ্টিকোণ থেকে আমরা যদি আজকে সচেতন না হই, তাহলে কিন্তু রোগের হাত থেকে রক্ষা পাওয়ার কোনো জায়গা নেই। সেটা যেমন খাদ্য খাদক হতে পারে, যৌনাচারের ক্ষেত্রে হতে পারে, লাইফস্টাইল ডিজিজ বলে কথা আছে, ডায়াবেটিস অলসো ডায়াবেটিস ডিজিজ, এবং এই সব ক্ষেত্রে আমাদের অসংখ্য রোগ আছে যেগুলোকে আমাদের বুঝতে হবে যে আমরা কি করব কি করব না। যেমন আমরা জানি না যে শসাটা কখন খাবো। শসা যদি সকালে খান সেটা ওষুধ, দুপুরে গেলে খাদ্য, আর রাত্রে গেলে বিষের থেকে বেশি। এবং এই যে মানসিকতাগুলো, এবং আমরা অনেক সময় আমরা এখন প্রচুর পলিসিস্টিক ওভারির পেশেন্ট পাচ্ছি, বাচ্চা বাচ্চা মেয়ে যাদের মেনস্ট্রুয়েশন সবে শুরু হয়েছে, তারপরে তার পলিসিস্টিক ওভারি দেখা যাচ্ছে। এবং সেক্ষেত্রে যদি আমরা বলি, আমি একটা লেখা লিখেছিলাম, একটা পত্রিকায় বেরিয়েছিল যে 10 বছর বয়স থেকে একটি সন্তান, অর্থাৎ মহিলা সন্তানের গর্ভ সুরক্ষার ব্যবস্থা করতে হবে, তাহলে ভবিষ্যতে তার যে এই গাইনোকোলজিক্যাল সমস্যাগুলো চলে যাবে। এবং শুধু তাই নয়, আজকে যে হার্ট অ্যাটাকের সমস্যা হচ্ছে, এবং সেই হার্ট অ্যাটাকের সমস্যাটা কি হচ্ছে না, আপনি কি করে বুঝবেন যে হার্ট অ্যাটাক হচ্ছে? অনেকে মারা যাচ্ছে সঙ্গে সঙ্গে, কিন্তু তার কি পূর্ব লক্ষণ কিছু পাওয়া যেতে পারে? এটা ভাবতে হবে। যে সবাই মনে করে যে হার্ট অ্যাটাক মানে বুকে ব্যথা হবে, কিন্তু একটি গবেষণা বলছে যে 65% পেশেন্টের হার্টের ব্যথা হয়, কিন্তু রেস্ট অফ দি 65% পেশেন্টের হার্টে কোনো ব্যথা থাকে না, অ্যাসিম্পটোমেটিক। কিন্তু কি করে বুঝবো? যদি কোনো কারণে যদি রেফার পেন হয়, বাঁদিকে কোনো আর্মের কাছে ব্যথা হচ্ছে, তাহলে বুঝতে হবে ইট মে বি দ্য কজ অফ হার্টের প্রবলেম। এবং তাছাড়াও থুতনিতে ব্যথা হচ্ছে, কিন্তু অনেকে ভাববেন দাঁতের ব্যথা। আপনি দাঁতের ডাক্তার দেখালেন, তিনি বলছেন দাঁতে কোনো সমস্যা নেই। এই থুতনিতে ব্যথাও ভবিষ্যতে হার্ট অ্যাটাকের একটা বিরাট কারণ হয়ে দাঁড়াতে পারে। এবং তাছাড়াও আপনি এই ঘটনাগুলো ঘটলে ডাক্তারের কাছে গেলে, আপনি কোলেস্টেরল বা এইসবগুলো টেস্ট করলে, সেগুলো কিন্তু আপনি বুঝতে পারবেন যে আপনার কোলেস্টেরলটা বেড়েছে কিনা। সেই মতো যদি আপনি হোমিওপ্যাথি, এলোপ্যাথি যাই ট্রিটমেন্ট করুন না কেন, তাহলে কিন্তু আপনি হার্ট অ্যাটাকের সমস্যা থেকে রক্ষা পেয়ে যেতে পারেন। আবার কি না, আপনি যে দোতলাতে উঠছেন, যদি আপনার যদি কোনো বহুতলে থাকেন, আপনি হয়তো লিফটে যাতায়াত করেন, কিন্তু আপনি একবার টেস্ট করবেন যে আপনি দোতলা, 3 তলা, 5 তলা পর্যন্ত উঠতে পারছেন কিনা। যদি দোতলাতে ওঠেন, যদি কোনো শ্বাসকষ্ট না হয়, তাহলে ঠিক আছে। 5 তলা পর্যন্ত ওঠেন, কোনো ঠিক আছে। কিন্তু যদি না উঠতে পারেন, তাহলে জানবেন যে শ্বাসকষ্ট হচ্ছে, তাকে আমরা বলি ব্রিদিং প্রবলেম, অর্থাৎ শ্বাসকষ্ট, এবং সেটাও কিন্তু ওয়ান কাইন্ড অফ হার্টের অ্যাটাকের একটা কারণ হতে পারে। এবং সেই কারণে এইসব ঘরে বসেই আমরা কিন্তু বুঝে নিতে পারবো যে আমাদের হার্ট অ্যাটাকের সম্ভাবনা আছে কিনা। এই সাইন্স অ্যান্ড সিমটমগুলো যদি আমরা একটু পর্যালোচনা করি বা অনুভব করি, তাহলে আমরা কিন্তু হার্ট অ্যাটাকের হঠাৎ মৃত্যুর হাত থেকে রক্ষা পেয়ে যেতে পারবো। আমরা সেমিনারে এই কথাগুলো বলি। আর কি বলি? আমি একজন হোমিওপ্যাথি ডাক্তার, কিন্তু আমরা কখনোই বলি না যে হোমিওপ্যাথি শেষ। আমি আগেই বলেছি, অল মেডিকেল সায়েন্স ইজ ইনকমপ্লিট। তাই কোনো প্যাথি কিন্তু সব কিওর করতে পারে না। কিন্তু ক্ষেত্রে কোন ওষুধ খাবো আমি গোড়া নই। এলোপ্যাথি যদি আপনার ব্লাড বেরিয়ে যাচ্ছে, নিশ্চয়ই সেখানে দিতে হবে। এবং আরেকটা অনেকের ভুল ধারণা হচ্ছে যে যদি আপনার ডিহাইড্রেশন হয়, ডায়রিয়া হয়, স্যালাইন দেয়া। অনেকে বলে এলোপ্যাথি সিস্টেম। আসলে এলোপ্যাথি সিস্টেম নয়, এটা হচ্ছে ম্যানেজমেন্ট। তাই সেক্ষেত্রে ডিহাইড্রেশন হলে আপনি ওআরএস খাবেন, যদি না হয় তাহলে কিন্তু আপনাকে সেখানে স্যালাইন দিতে হবে, এবং এইগুলো করতে হবে। আর হোমিওপ্যাথি কখন করতে হবে না, হোমিওপ্যাথি করতে হবে তখন যে কোনো ক্রনিক ডিজিজ যেগুলো বারবার হচ্ছে, ভালো হচ্ছে না, কমে যাচ্ছে, সেগুলো হোমিওপ্যাথি ক্ষেত্রে ভালো। এবং অনেকের ধারণা যে হোমিওপ্যাথি মানে হচ্ছে সর্দি কাশি জ্বরের ওষুধ। হোমিওপ্যাথি ক্যান্সারকেও ভালো করতে পারে, বন্ধ্যাত্ব ভালো করতে পারে, সেতি ভালো করতে পারে, এবং জেনেটিক যত রোগী আছে সোরাসিস ভালো করতে পারে। এবং ভালো করতে না পারলেও অটোইমিউন ডিজিজ, সেক্ষেত্রে এলোপ্যাথি যা পারে হোমিওপ্যাথি কিন্তু সাইড এফেক্টহীন ভাবে চিকিৎসা করতে পারে। এবং
এলোপ্যাথির এখন একটা বিরাট সমস্যা, এটা শুধু পশ্চিমবঙ্গ বা ভারতবর্ষের সমস্যা নয়, এটা সারা পৃথিবীর সমস্যা। সেই পৃথিবীর সমস্যাটা কি না, বলছে ড্রাগ রেজিস্ট্যান্স, অর্থাৎ আর কাজ করছে না। আমরা প্রচুর পেশেন্ট পাই পার ডে যে তাদের ড্রাগ রেজিস্ট্যান্স হয়ে গেছে, কিন্তু আমরা হোমিওপ্যাথি ওষুধ দিয়ে তার ড্রাগ রেজিস্ট্যান্স উঠে যেতে পারে। এবং নট অনলি দ্যাট, যদি আমরা সেই হোমিওপ্যাথি ওষুধ খাওয়াই তাহলে কিন্তু তার ড্রাগ রেজিস্ট্যান্স হওয়ার সম্ভাবনা নেই। ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশনের একজন কর্ণধার তিনি বলেছেন যে আগামী দিনে ক্যান্সারের থেকে বেশি মানুষ মারা যাবে ড্রাগ রেজিস্ট্যান্সে। সেই দৃষ্টিকোণ থেকে যদি আপনি হোমিওপ্যাথি চিকিৎসা গ্রহণ করেন তাহলে কিন্তু পেশেন্ট কিন্তু ভালো থাকবে এবং ভালো থাকবে, এবং শুধু তাই নয়, ভবিষ্যতে তার সুস্থ সুন্দর জীবন হবে। আর লাইফস্টাইলের ক্ষেত্রে তার খাওয়া দাওয়াটা কি করতে হবে, আমরা এমনি একটা হাস্যকৌতুক ভাবে বলি যে সকালে খাবে রাজার মতো, দুপুরে খাবে রাজপুত্রের মতো, আর রাত্রে খাবে ভিখারির মতো। যদি ভিখারির মতো খান তাহলে কোনো রোগ হবে না, ডাক্তার আপনাকে ভিখারি করতে পারবে না। কিন্তু যদি আপনি বেশি বেশি খান তাহলে পায়খানা পরিষ্কার হবে না, এবং তার জন্য ডাক্তার হাজার একটা রোগ হওয়ার সম্ভাবনা, এবং সেই ক্ষেত্রে আপনি কিন্তু রোগগ্রস্ত হয়ে যেতে পারেন। এবং আমরা এই সমস্ত কথাগুলোই গিয়ে বলি কোনো ক্লাব, কোনো কলেজ, কোনো স্কুল, এবং অনেকে আবার বলেন যে একদিন গিয়ে কি লাভ হবে। এবং আমরা বেশ কয়েকটা স্কুলে গিয়ে দেখেছি যাদের টনসিল ম্যালটিভেট হয়ে আছে, বাচ্চা বাচ্চা ছেলেগুলো 5-6 পড়ে, এবং অনেকে বলছে যে আমার ব্যথা হতে হয়নি এবং তার চোখটা লাল। তখন আমরা ডায়াগনোসিস করি রিউমাটয়েড আর্থ্রাইটিস, এবং তাকে বললাম এওসো একটা টেস্ট করবে। পরবর্তীকালে সেই এওসোটা ধরা পড়লো, তার রিউমাটয়েড আর্থ্রাইটিস লক্ষণ। এই যে ধরা পড়লো, তার প্রেক্ষিতে তার কি লাভ হলো? লাভ হলো রিউমাটয়েড আর্থ্রাইটিসটাকে সেভ করে দেওয়া যায়। এবং যদি এটা না হতো, এটা স্ট্রেপ্টোকক্কাস হিমোলিটিকাস বলে একটা জার্ম, সেটা কিন্তু ভবিষ্যতে তার কিন্তু হার্টের ভালভকে নষ্ট করে দিতে পারতো। সেই হার্ট নষ্ট হলে এখন চিকিৎসা আছে কয়েক লক্ষ টাকা খরচা হতো, কিন্তু সে পূর্বাবস্থায় ফিরে আসতে পারতো না। এবং আমরা সেমিনারে এইসব কথাগুলোই বলতে চাই, এবং এইগুলো বললে অনেক কিন্তু রোগ প্রতিরোধ করা সম্ভব। এবং আমরা বলি যে অনেকেই জানেন যে প্রেগনেন্সি টাইমে আমাদের আনারস খাওয়া যায় না, কিন্তু পেঁপে লিভার ভালো করে, এই কথাটা সবাই জানেন। তো লিভার ভালো করে এই জেনে ধরুন প্রেগনেন্সি ওমেনে তার শ্বশুর মশাই বা বাড়ির লোক ভাবছে বৌমাকে আমি পেঁপে খাওয়াবো। পেঁপে খাওয়ালে কি হবে না, যে সন্তান হবে তার লিভার বা অন্যান্য অর্গান গুলো ভালো হবে। বাস্তবিক ক্ষেত্রে এই পেঁপে কিন্তু ডিউরিং প্রেগনেন্সি খাওয়া যায় না। এই পেঁপের মধ্যে আছে প্রোস্টাগ্ল্যান্ডিন বলে একটা হরমোন, যে হরমোনের প্রভাবে বারবার অ্যাবর্শন হয়ে যেতে পারে। দ্যাট ইজ ভেরি ডেঞ্জারাস ফর লাইফ। তাই এই সমস্ত কথাগুলোই আমরা বলতে চাই। এবং বাচ্চাদের ক্ষেত্রে সে কেমন করে দাঁত মাজবে, কেমন করে হাত ধোবে, এবং এইগুলো বললে হয়তো মনে হতে পারে কে কার কথা শুনবে, কিন্তু একজনের লোকে যে একটা কথা শুনে তাহলেও কিন্তু হবে। আর একটা কি না, ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন বলেছে আগামী দিনে প্রত্যেক বাড়িতে ক্যান্সার হবে। এবং আমি বেসিক্যালি ক্যান্সারের চিকিৎসা করি, এবং সেই ক্যান্সারের পেশেন্ট গুলো কখন আসে এলোপ্যাথি শেষ করে, তাদের যন্ত্রণাহীন জীবন, তাদের দীর্ঘ লাইফস্টাইল বাড়ানো সম্ভব হয়েছে। কিন্তু আমি এখানে এই কথাটা বলতে চাইছি যে ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন বলেছে আগামী দিনে প্রত্যেক বাড়িতে ভারতবর্ষ, শ্রীলঙ্কা এবং বাংলাদেশে ক্যান্সারের সম্ভাবনা। এবং এই 3টে কারণ বলেছে। 3টে কারণ কি না, অ্যানিম্যাল প্রোটিন বেশি টেক করা যাবে না, আর কি বলেছে, আর বলেছে কি যে সন্তান নষ্ট করা যাবে না, আর সন্তানকে বক্ষ দুগ্ধ থেকে বঞ্চিত করা যাবে না। আরেকটা কারণ বলা hয়েছে যাদের জেনেটিক লেভেলে আছে, অর্থাৎ বংশ পরম্পরায় তার কাকিমা, দাদা, বাবা, মা বা কারো ক্যান্সারের হিস্ট্রি আছে, ইট মে বি মানে তার ক্যান্সার হওয়ার সম্ভাবনা আছে। সেক্ষেত্রে যদি আমরা হোমিওপ্যাথি ধাতুগত চিকিৎসা করি তাহলে কিন্তু তার ক্যান্সারকে প্রতিরোধ করা যাবে। দ্যাট ইজ এ গ্রেট মেসেজ টু দ্য ওয়ার্ল্ড পিপল। এবং ক্যান্সারকে প্রতিহত করতে গেলে হোমিওপ্যাথিক ধাতুগত চিকিৎসা কিন্তু করা সম্ভব। এবং আমরা যে সমস্ত ক্যান্সারগুলো ট্রিটমেন্ট করি তাদেরকে বলে দেওয়া হয়েছিল 3 মাস বাঁচবে, 6 মাস বাঁচবে, তারা কিন্তু দীর্ঘদিন বেঁচে আছে, এবং 6 বছর, 10 বছর। এবং মডার্ন মেডিকেল সায়েন্স বলছে একটা ক্যান্সার পেশেন্টকে যদি 5 বছর বাঁচানো যায় তাহলে সেটা কিওর বলে ধরে নিতে পারে। সেই ক্ষেত্রে আমাদের ক্ষেত্রে কিন্তু আমরা সেই পেশেন্টগুলোকে দীর্ঘদিন বাঁচাতে 10 বছর, 8 বছর, 9 বছর বাঁচাতে পারছি। আবার অপরদিকে বন্ধ্যাত্বের ক্ষেত্রে অনেকে ভাবে যে হোমিওপ্যাথি আবার বন্ধ্যাত্বের চিকিৎসা হয়। অবশ্যই হয়, এবং তবে যদি তার কোনো ইউটেরাস না থাকে, কোনো অর্গান না থাকে, সেখানে হোমিওপ্যাথি কিছু করতে পারে না। কারণ হোমিওপ্যাথি ফাংশনাল ডিস্টারবেন্স কথা বলে। যেমন তার যদি ফেলোপিয়ান ব্লক হয় সেখানে হোমিওপ্যাথি ট্রিটমেন্ট চলতে পারে। আবার কি হয় না, যদি তার অন্য কোনো হরমোনাল ডিসব্যালেন্স থাকে হোমিওপ্যাথি চিকিৎসা চলতে পারে। যদি পুরুষের তার যদি স্পার্ম কম থাকে, স্পার্মের মোডালিটি কম থাকে, সেখানেও চিকিৎসাটা চলতে পারে। এবং এরকম পেশেন্ট আমরা পেয়েছি, তার সাকসেসফুল রেট আছে। এবং আমি এমন একটা পেশেন্ট পেয়েছি, 1-2 পেশেন্ট পেয়েছি, তারা আইভিএফ করে ফেলিওর হয়েছে। তারা এসছে আর সন্তানের জন্য আসেনি, অন্যরা বললো আমি তো কয়েকবার আইভিএফ করেছি স্যার, আমার তো আর হবে না। আমি বললাম ঠিক আছে, আপনি আমাদের হোমিওপ্যাথি চিকিৎসা করে আবার আইভিএফ করবেন। বলে হবে স্যার,
আমি ঠিক আছে, আমি তাকে 6 মাস 1 বছর ট্রিটমেন্ট করার পরে আমি তাকে বললাম এবারে তুমি আইভিএফ করো। তার মেনস্ট্রুয়াল সাইকেল গুলো দেখে নিলাম, তার এমএইচ বলে একটা ব্যাপার আছে দেখলাম, তার থাইরয়েডের কেমন ব্যাপার আছে সেগুলো দেখে নিলাম। তারপরে হোমিওপ্যাথি ট্রিটমেন্ট করার পরে যখন আইভিএফ করলাম সাকসেস হয়েছে, তখন সেই পেশেন্ট এসে বলছে স্যার এটা কি করে সম্ভব হলো? আসলে বললাম আমরা তো গ্রামের ছেলে, চাষের ছেলে, এবং সেক্ষেত্রে দেখেছি তোমার জমিটা ঠিক ছিল না, যার জন্য বীজ দিলেও হচ্ছিল না, সে সাকসেস হয়েছে। তো সেই দৃষ্টিকোণ থেকে কোনো ব্যাপারে, যখন কোনো ব্যাপারে কোনো সলিউশন নেই, আমি আগেই বলেছি যে আমার একটা স্লোগান আছে, যে রোগ সারে না কোনো বাতিতে সে রোগ সারে হোমিওপ্যাথিতে। আগে বলা হতো যার নেই কোনো গতি সে করে হোমিওপ্যাথি। সেই দৃষ্টিকোণ থেকে আপনি যখন কোনো ব্যাপারে, আমরা সেমিনার করতে যাই, বিনা পয়সায় চিকিৎসা করি, কেন করি? অনেকে বলুন যে রুগী আনতে যাই, হয়তো বা রুগী আনতে যাই, কিন্তু তার থেকে বড় কথা যে সমস্ত গ্রামে অসংখ্য রুগী আছে, প্যারালিসিস পেশেন্ট 10 বছর ম্যালট্রিটেড হয়ে পড়ে আছে, তাকে বলে দেওয়া হয়েছে আর কোনোদিন হবে না, সেই পেশেন্টকে আমরা ওষুধ দিয়ে তাকে কিন্তু আবার 10 বছর পরে তার প্যারালিসিস থেকে মুক্ত করতে পেরেছি। এবং সেই তাতে আমাদের কনফিডেন্স বাড়ে, রুগীর কনফিডেন্স বাড়ে, তাতে হোমিওপ্যাথির প্রচার প্রসার বাড়ে, এবং নট অনলি দ্যাট, তার ক্ষেত্রে কিন্তু আপনারা সাইড এফেক্ট হীন ভাবে একটা চিকিৎসা পান। তাই আমরা এই সেমিনার গুলো করি, সেমিনার গুলো মানুষের এখনো আমার মনে হয় হোমিওপ্যাথি সম্পর্কে অজ্ঞতা আছে। আমাদের কিডনির পেশেন্ট কিডনি বেড়ে গেছে, তখন আমরা তাকে ওষুধ দিয়ে ভালো করেছি, তখন পেশেন্ট বলছে স্যার আমরা জানতামই না কিডনির হোমিওপ্যাথি ট্রিটমেন্ট হয়। কিন্তু ট্রিটমেন্ট হওয়া সম্ভব, এবং তার ক্রিয়েটিন লেভেল কমিয়ে দেওয়া সম্ভব হয়েছে, হিমোগ্লোবিন লেভেল বাড়িয়ে দেওয়া সম্ভব হয়েছে, ইউরিয়া কমিয়ে দেওয়া সম্ভব হয়েছে। অবশ্যই রেস্ট্রিকশন লাইফ। আবার একটা কথা, যে অনেক সময় দেখবেন কিডনিতে সিস্ট হয়েছে, বলে তখন কি ভাবছে, বলছে জল খাওয়া বন্ধ করেছে, কিন্তু কিডনিতে সিস্ট কেন? এবং যদি আপনার পা না ফোলে তাহলে কিন্তু আপনি জল খাওয়াটা বন্ধ করবেন না, যদি পা ফোলে তখন অন্য ব্যাপার। কারণ সিস্ট হচ্ছে যে আমাদের জলগুলো যে কিডনি থেকে বেরোয় সেটা না বেরিয়ে ওখানে জল জমে যায়, সেক্ষেত্রে ডাক্তারবাবু পরামর্শ নেবেন। অনেক সময় দেখা যাচ্ছে যে তার একদম ক্রিয়েটিন লেভেলটা অল্প, আপনি জল খাওয়া বন্ধ করেছেন, প্রোটিন খাওয়া বন্ধ করেছেন, কিন্তু শারীরবৃত্তীয় প্রক্রিয়া চলার জন্য যে প্রোটিনটা দরকার সেটা কোথা থেকে পাবেন? কিন্তু এক্ষেত্রে অবশ্যই কম খাবেন, ডাক্তারবাবুর সঙ্গে পরামর্শ করবেন। তার মানে একদম খাওয়া দাওয়া বন্ধ করে দেবেন না, তাতে করে দেখবেন যে আপনি অসুস্থ হয়ে পড়বেন। তাই আমরা সেমিনারে এই কথাগুলো বলতে চাই, হোমিওপ্যাথি সম্পর্কে অজ্ঞতাকে দূর করতে চাই। হোমিওপ্যাথি একটা মানে জাতীয় স্বাস্থ্য রক্ষার করতে বিরাট ভূমিকা নিতে পারে, সেই ভাবনা থেকে আমাদের এই ভিডিওগুলো করছি এবং আমরা সেমিনার করে থাকি। তাই যদি ক্লাব, কলেজ, স্কুল কেউ চান আমাদের শুধুমাত্র যাতায়াত খরচা আর কয়েকজন ডাক্তারবাবুর সেখানে খরচ দিলে আমরা বিনামূল্যে চিকিৎসা শিবির এবং আমরা সেখানে এই সেমিনার করতে যাই। সেমিনার ইজ ভেরি ইম্পর্টেন্ট, কারণ আমরা জানি রোগ প্রতিরোধ রোগ আরোগ্য থেকে শ্রেয়, সেই দৃষ্টিকোণ থেকে সেমিনারের প্রয়োজনীয়তা। তো আমরা মমতা ব্যানার্জি অর্থাৎ আমাদের মুখ্যমন্ত্রীকে চিঠি দিয়েছি, কিন্তু দুঃখের বিষয় কোনো টাকা লাগবে না, শুধুমাত্র আমাদের পারমিশন চেয়েছিলাম, তাও কিন্তু দেয়া হয়নি বা আমাদের সঙ্গে কোনো কথা বলা হয়নি। কিন্তু আমরা কোনো সরকারের কাছে মুখাপেক্ষী নয়, আমরা জনগণের জন্য বলি প্রদত্ত, এবং আমরা চাই যে স্বাস্থ্যটা শুধুমাত্র কোনো রাষ্ট্রের নয়, স্বাস্থ্য আপনার নিজের। তাই আমরা ব্যক্তিগত উদ্যোগে, আমার বয়স হয়ে গেছে, বেশি দিন বাঁচবো না, তবু আমি চাই যতদিন বাঁচবো আপনাদের কাছে গিয়ে আপনাদেরকে নতুন করে এই ব্যাপারে শিক্ষিত করে, সচেতন করে রোগ থেকে দূরে থাকার চেষ্টা করব। তাই আপনারা সহযোগিতা করলে আমাদের এই নাম্বারে যোগাযোগ করবেন। আমরা যে কোনো সময় মিনিমাম 1 মাস আগে থেকে যোগাযোগ করলে আমরা যে কোনো প্রতিষ্ঠানে গিয়ে সেমিনার এবং চিকিৎসা শিবির করব। তাই আপনারা ভালো থাকুন, অপরকে ভালো থাকতে সাহায্য করুন। আমরা ডক্টর প্লাস চ্যানেলে যে সমস্ত ভিডিওগুলো করি সেগুলো দেখতে পারেন, তাই আপনারা সাবস্ক্রাইব করবেন এবং কমেন্টস করবেন, শেয়ার করবেন। আর আপনাদের সাবস্ক্রাইব এবং কমেন্টস এর মাধ্যমে আমরা অনুপ্রাণিত হয়ে আবার নতুন নতুন ভিডিও করব এবং তাতে করে আপনারা উপকৃত হবেন। এবং যদি আপনাদের কোনো ভিডিও পেতে চান তাহলে আমাদের কমেন্টসে জানাবেন, আমরা চেষ্টা করবো সেরকম করে আমাদের যোগ্যতা মতো আমরা সেরকম ভিডিও করতে। যাই হোক, সবশেষে বলি আপনারা ভালো থাকুন, অপরকে ভালো থাকতে সাহায্য করুন। নমস্কার।